হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে নার্সিং নোটস। আজ আমরা আলোচনা করব নিওন্যাটাল জন্ডিস। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফটোথেরাপি এবং 3 ধরনের যে জন্ডিস হয়, যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক, বোর্ড এক্সামের ক্ষেত্রে হোক, খুব জরুরি। তো সেই টপিকটা নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো নিওন্যাটাল জন্ডিস, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে নিওন্যাটাল জন্ডিসটা মানে কি। আমরা জন্ডিস ছোটো থেকেই শুনে আসছি যে আমাদের মিউকাস মেমব্রেন হোক, হাত হোক, চোখের তলা হোক, স্ক্লেরা হোক, এই সমস্ত জিনিসগুলো হলদেটে ভাব হয়ে যায়, তো তখন সেটাকে আমরা জন্ডিস বলে থাকি। তো নিওন্যাটাল জন্ডিস কখন বলবো এবং জন্ডিসের ঠিকঠাক ডেফিনেশনটা কী। তো দেখো, জন্ডিস ইজ দ্য ভায়াবল ম্যানিফেস্টেশন অফ হাইপার বিলিরুবিনেমিয়া। হাইপার বিলিরুবিনেমিয়া কথাটার অর্থ হলো ইনক্রিজ বিলিরুবিন লেভেল ইন দ্য ব্লাড। Neonatal jaundice is defined as an excessive accumulation of unconjugated bilirubin in blood resulting in yellowish discoloration of skin and mucous membrane। মানে নিওন্যাটাল জন্ডিসে কি হচ্ছে, বডির মধ্যে এক্সেসিভ পরিমাণ যে বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন, সেটা অ্যাকুমুলেট হচ্ছে এবং বডি থেকে বাইরে বেরোতে পারছে না। সেই জন্য কি হচ্ছে, বডি ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যাচ্ছে স্কিন এবং মিউকাস মেমব্রেনে। এটা কি আমরা বলছি নিওন্যাটাল জন্ডিস। তো নর্মাল টোটাল বিলিরুবিন লেভেল কত হয়, 0.3 to 1.2 mg/dl হচ্ছে নর্মাল ভ্যালু বিলিরুবিনের। আর জন্ডিস আমরা কখন বলবো, যখন গ্রেটার দেন 5 mg/dl বিলিরুবিন লেভেল ইন দ্য ব্লাড, তখন আমরা বলবো এটাকে জন্ডিস। তো দেখো, নিওন্যাটাল জন্ডিস হচ্ছে যে দুই প্রকারের আমরা ধরে থাকি। একটা হচ্ছে যে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, একটা হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। এই যে দুটো টার্ম তোমরা দেখছো, কনজুগেটেড অ্যান্ড আনকনজুগেটেড, তো এইগুলো আমরা পরে গিয়ে একটা চার্ট ওয়াইজ পড়বো যে কনজুগেটেড আমাদের বিলিরুবিন কখন হয় এবং আনকনজুগেটেড কখন বলবো। তো যখন আমাদের বডিতে আনকনজুগেটেড বিলিরুবিন ব্লাডে বেশি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। আর কনজুগেটেড বিলিরুবিন যখন বডিতে বেশি হয়ে যাচ্ছে ব্লাডের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। তো আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, যেটাকে আমরা মেনলি বলে থাকি নিওন্যাটাল জন্ডিসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এটা 3 প্রকারের হয়। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, একটা হচ্ছে বেস্ট ফিডিং জন্ডিস। তো এই তিনটে আমরা ডিটেলসে আলোচনা করব। এই দুটোর মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড এক্সামে তো পড়েই পড়ে এবং এমনকি কম্পিটিটিভ এক্সামেও তোমার পার্থক্য জিজ্ঞাসা করে। দুটো আমরা কীভাবে ডিফারেন্ট করব, যে ফিজিওলজিক্যাল জন্ডিস হয়েছে, প্যাথোলজিক্যাল জন্ডিস হয়েছে, এটা। আর কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া 2 প্রকারের হয়, একটা হচ্ছে হেপাটিক অ্যান্ড পোস্ট হেপাটিক। তো এবার দেখে নিই যে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়ার যে ভাগগুলো রয়েছে সেগুলো ডিটেলসে আমরা দেখে নেব। ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিস দুটো কি, জিনিসটা কি, কেন এটাকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে এবং এটার আসল ডিফারেন্সটা কী। তো ফিজিওলজিক্যাল জন্ডিস দেখো, এটা অ্যাপিয়ার করে আফটার 24 আওয়ার্স, মানে বাচ্চা ডেলিভারি হয়ে যাবার পর 24 ঘন্টা পর থেকে এটা অ্যাপিয়ার হতে পারে। বিটুইন 24 to 70 আওয়ার্সের মধ্যে, মানে 24-এর পরে 72 ঘন্টার মধ্যে এটা অ্যাপিয়ার হতে পারে। এবং টার্ম বেবিদের ক্ষেত্রে এটা কিওর হয়ে যায় 2 উইক্সের মধ্যে এবং প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে 3 উইক্সের মধ্যে। অ্যান্ড প্যাথোলজিক্যাল জন্ডিসে কী হয়, অ্যাপিয়ার উইদিন 24 আওয়ার, মানে যে জন্ডিসটা অ্যাপিয়ার হচ্ছে সেটা 24 আওয়ার্স আফটার ডেলিভারি, 24 আওয়ার্সের মধ্যেই হয়ে যাচ্ছে। টার্ম বেবিদের ক্ষেত্রে এটা কিওর হয় 2 উইক্সের মধ্যে, প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে এটা কিওর হয় 3 উইক্সের মধ্যে। তো এটা হচ্ছে মেন ডিফারেন্স। ফিজিওলজিক্যাল জন্ডিস আফটার 24 আওয়ার, প্যাথোলজিক্যাল জন্ডিস উইদিন 24 আওয়ার। দেন কজেস এটা ডিফারেন্স হয়ে থাকে। একটা হচ্ছে প্যাথোলজিক্যাল মানেই আমরা কি বুঝতে পারছি, যে এখানে কোনো ডিজিজ কন্ডিশন বা কোনো কিছু আমাদের বডিতে অ্যাবনর্মাল হচ্ছে, সেটার জন্য যে জন্ডিসটা হচ্ছে সেটাকে আমরা বলছি প্যাথোলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিস, বেবি মাদার উম্বের ভেতরে ছিল এতদিন, বাইরে এসে যখন একটা এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করবে, তখন তার বডিতে মিনিমাম কিছু চেঞ্জেস হবে। সেই চেঞ্জেসের জন্য যে জন্ডিসটা দেখা যায় সেটাকে আমরা বলছি ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল মানেই আমরা জানি যে আমাদের বডির যে ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো হয়, ফিজিওলজিক্যাল ডিফারেন্সগুলো থাকে, সেগুলোর জন্য। তো কজেস দেখে নাও। ফিজিওলজিক্যাল জন্ডিসের কজেস হচ্ছে ইনক্রিজ বিলিরুবিন লোড অন লিভার সেল, মানে লিভার সেলের মধ্যে বিলিরুবিনের যে লোডটা সেটা বেশি হয়ে গেছে। কি করে বেশি হতে পারে, ইনক্রিজ এরিথ্রোসাইট ভলিউম, এন্টেরো হেপাটিক সার্কুলেশন অফ বিলিরুবিনটা বেড়ে গেছে অ্যান্ড এরিথ্রোসাইট সার্ভাইভালটাও কমে গেছে। এটার মানে হচ্ছে যখন বেবি বাইরে বেরোচ্ছে বা মাদার উম্ব থেকে, তখন তার বডিতে এরিথ্রোসাইটের ভলিউমটা বেড়ে গেছে, মানে সার্ভাইভ করার জন্য। তো সেক্ষেত্রে এরিথ্রোসাইট বেড়ে গেল। আমরা জানি যে আরবিসি যে ডিস্ট্রয় হয়েই আমাদের বিলিরুবিন তৈরি হয়, তো সেক্ষেত্রে বিলিরুবিনের পরিমাণটাও বাড়বে। এন্টেরো হেপাটিক সার্কুলেশন অফ বিলিরুবিন, মানে বিলিরুবিনের যে সার্কুলেশনটা
হেপাটিক মানে লিভারের মধ্যে সেটাও বেড়ে গেছে। এবং ডিক্রিজ এরিথ্রোসাইট সার্ভাইভাল মানে এরিথ্রোসাইটের যে লাইফ স্প্যান থাকে সেটা যদি ঠিকঠাকভাবে না হয়, তাড়াতাড়ি এরিথ্রোসাইট ডিস্ট্রয় করে যায়, তাহলেও কিন্তু আমাদের বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। ডিফেক্টিভ হেপাটিক আপটেক অফ বিলিরুবিন ফ্রম প্লাজমা। আমরা জানি যে কি হয়, বিলিরুবিন যখন ব্লাডে বেরোয় তখন আবার সেটাকে অ্যাবজর্ব করে নিয়ে আসতে হয় হেপাটিক সার্কুলেশনের মধ্যে। যদি সেটা ঠিকঠাকভাবে না হয় সেই আপটেকটা, তখনও বিলিরুবিনের পরিমাণ ব্লাডে বেড়ে যাবে। দেন ডিফেক্টিভ বিলিরুবিন কনজুগেশন। আমরা দেখব যে বিলিরুবিন কীভাবে কনজুগেটেড হয়, আনকনজুগেটেড বিলিরুবিন থেকে কনজুগেটেড বিলিরুবিন কীভাবে কনভার্ট হয় বডির মধ্যে। তো সেটাও যদি ডিফেক্টিভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিলিরুবিন এক্সক্রেশন। আমরা জানি আমাদের স্টুলের মাধ্যমে বিলিরুবিন বাইরে বেরিয়ে আসে, স্টুল ইউরিন। তো সেক্ষেত্রে যদি এক্সক্রেশনটা ঠিকঠাক না হয় তাহলে বডির মধ্যে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে। তো সেক্ষেত্রেও ফিজিওলজিক্যাল জন্ডিস দেখা যাবে। আশা করছি কজেসগুলো বোঝা গেল। এবার আমরা দেখব প্যাথোলজিক্যাল জন্ডিসের কজেসগুলো কী। ফার্স্ট, ওভার প্রোডাকশন অফ বিলিরুবিন। বিলিরুবিনের প্রোডাকশানটাই বেশি হচ্ছে, মানে এরিথ্রোসাইট ডিস্ট্রয় হয়ে বিলিরুবিন যে তৈরি হয় সেটাই অনেক বেশি হচ্ছে। দেন ইনক্রিজ হিমোলাইসিস মানে এরিথ্রোসাইটের ডিস্ট্রাকশন, তো মানে আরবিসি ডিস্ট্রাকশন। তো সেক্ষেত্রেও যখন ইনক্রিজ করছে তখন সে বডিতে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটা বিভিন্ন ডিজিজ কন্ডিশনের জন্য হতে পারে, যেমন RH ইনকম্প্যাটিবিলিটি। তোমরা সবাই পড়েছো RH ইনকম্প্যাটিবিলিটি কী। দেন G6PD ডেফিসিয়েন্সি, বডিতে G6PD ডেফিসিয়েন্সি হলেও এটা হতে পারে। অ্যান্ড হিমোগ্লোবিনোপ্যাথি মানে হিমোগ্লোবিনের কোনো ধরনের ডিজিজ হচ্ছে, সেক্ষেত্রেও আমাদের ইনক্রিজ বিলিরুবিন লেভেল দেখা যায়। নন হিমোলাইটিক কজেস মানে এখানে কিছু জিনিস থাকে যেগুলো ব্লাডের সাথে ডাইরেক্ট রিলেটেড নয়, যেমন হচ্ছে বার্থ ট্রমা, সেফালো হেমাটোমা মানে বার্থ ট্রমা হয়েছে। ট্রমা মানে কি, আমাদের কোনো আঘাত পেয়েছে, যেমন সেফালো হেমাটোমা, যে বেবির যে হেড থাকে সেখানে যদি সেফালিক পোর্শনে আমাদের কোনো ট্রমা হয়ে থাকে, ইনজুরি হয়ে থাকে, সেখানে সেফালো হেমাটোমা হয়, ব্লাড অ্যাকুমুলেশন হয়। তো সেক্ষেত্রেও কী হতে পারে, বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যেতে পারে। ডিক্রিজ এক্সক্রেশন অফ বিলিরুবিন, বডি থেকে বিলিরুবিনের এক্সক্রেশনটাই কমে গেছে। কি হতে পারে সেক্ষেত্রে কন্ডিশনগুলো, বিলিয়ারি অ্যাট্রেসিয়া। আমরা জানি যে লিভার থেকে যখন বিলিরুবিনটা বের হয় তখন সেখানে একটা বিলিয়ারি ট্র্যাক থাকে, যেটাকে আমরা হেপাটিক সার্কুলেশনও বলে থাকি। তো সেইখান দিয়ে আমাদের বিলিরুবিনটা বাইরে বেরিয়ে আসে। তো সেখানে অ্যাট্রেসিয়া হয়েছে মানে সেই জায়গাটা ছোট হয়ে গেছে, বা দুটো ওয়াল স্ট্রিকচার হয়ে সেইখানটা ব্লকেজ হয়ে গেছে, সেক্ষেত্রেও হতে পারে। দেন সেপ্টিসেমিয়া মানে ফুল বডি ইনফেকশন, সেক্ষেত্রেও আমাদের এক্সক্রেশনটা বন্ধ হতে পারে। দেন মেটাবলিক কজেস মানে যে বেবি হয়েছে সেই বেবির কোনো মেটাবলিক কজেস রয়েছে, মেটাবলিক ডিজিজ রয়েছে, সেক্ষেত্রেও আমাদের বডি থেকে এক্সক্রেশনটা বন্ধ হয়ে যায়। দেন বিভিন্ন ধরনের ড্রাগের সাইড এফেক্ট হলে এটা হতে পারে, যেমন সালফোনামাইড, এরিথ্রোমায়োসিন, এই সমস্ত ড্রাগগুলোর কী হয়, সাইড এফেক্টের জন্য প্যাথোলজিক্যাল জন্ডিস হয়ে থাকতে পারে। দেন ইনফেকশন, বেবিতে কোনো ইনফেকশন হয়েছে, যেমন হচ্ছে টর্স হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, সেক্ষেত্রেও বিলিরুবিনের পরিমাণটা আমাদের বডি থেকে কম অ্যামাউন্টে বের হয়, ঠিকঠাক অ্যামাউন্টে বের হতে পারে না, তখনও সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা দেখা যায়। আশা করছি ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের কজেসগুলো তোমাদের বোঝা গেছে। এবার একটা মেন ডিফারেন্স করব যে সিরাম বিলিরুবিনের পরিমাণটা কত হয়ে থাকে ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে। তো টোটাল সিরাম বিলিরুবিন লেভেল তো এই ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে 15 mg/dl এর কম থাকে। মানে আমরা দেখলাম যে জন্ডিস কখন হয়, যখন 5 mg/dl এর বেশি হয়ে থাকে। তো 5 থেকে 15 এর মধ্যে থাকলে সেটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি। আর টোটাল সিরাম বিলিরুবিন লেভেল যদি 15 mg/dl এর বেশি হয়ে যায়, সাধারণত প্যাথোলজিক্যাল জন্ডিসে 15 mg/dl এর বেশি দেখা যায়, তো সেক্ষেত্রে আমরা সেটাকে প্যাথোলজিক্যাল জন্ডিস বলবো। এবার সাইন সিমটমগুলো কী হবে, ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ইউলোইস ডিসকালারেশন হবে, স্টুল ইউরিন কালার চেঞ্জেস হবে, মানে হচ্ছে যে ইউজুয়ালি নট চেঞ্জ। অ্যাকচুয়ালি ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে ইউরিন আর স্টুলের কালারটার বেশি ডিফারেন্স দেখা যায় না, শুধুমাত্র স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনই ইউলোইস ডিসকালারেশন হয়ে থাকে। আর প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে ইউলোইস ডিসকালারেশন হয়, স্টুল ক্লে কালার হয়ে যায়, হোয়াইট কালার হয়ে যায়, এবং ইউরিন স্টেনিং ক্লথ ইয়েলো, মানে হচ্ছে যে এর ক্ষেত্রে স্টুল এবং ইউরিনেরও চেঞ্জেস হয়ে থাকে, ইউলোইস ডিসকালারেশন হয়ে থাকে বডিতে, এই সমস্ত জিনিসগুলো দেখা যায়। দেন ডিসঅ্যাপিয়ার,
ডিসঅ্যাপিয়ার উইদাউট এনি ট্রিটমেন্ট, মানে ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট ছাড়াই আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস ঠিক হয়ে যায়, শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিলে, মাদারের বডি কন্ট্যাক্টের মাধ্যমে রাখলে সেক্ষেত্রে আমাদের এটা ট্রিট হয়ে যায়। প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে আমাদের আদার ট্রিটমেন্ট দিতে হয়, যেমন হচ্ছে ফটোথেরাপি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। তোমাদেরকে ফটোথেরাপি নিয়ে পুরো ডিটেলসে আমি বলেছিলাম যে কত ওয়েভলেন্থ ইউজ করতে হয়, দেন কত ডিস্টেন্স থেকে দিতে হয়, প্রিকশন কী কী নিতে হয়। তো ফটোথেরাপি অ্যান্ড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এটা হচ্ছে যে বেবির যে ব্লাড থাকে, যে ব্লাডের মধ্যে বিলিরুবিন লেভেলটা এত বেশি হয়ে গেছে সেটাকে এক্সচেঞ্জ করা হয় বাইরে ট্রান্সফিউশনের মাধ্যমে। তো আশা করছি বোঝা গেল পুরো ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের মধ্যে মেন ডিফারেন্সটা কী, এবং এটার মধ্যে যে আমরা ডিটেক্ট কীভাবে করব, সাইন সিমটম দেখে ডিটেক্ট কীভাবে করব, কীভাবে ট্রিটমেন্ট দেবো, এই জিনিসগুলো আশা করছি বোঝা গেছে। দেন দেখো টপিক ব্রেস্ট মিল্ক জন্ডিস, অলসো নোন অ্যাজ স্টারভেশন জন্ডিস অর ল্যাক অফ ব্রেস্ট ফিডিং জন্ডিস। এটা মেনলি কী হয়ে থাকে, বেবি আফটার ডেলিভারি যদি ভালোভাবে ব্রেস্ট ফিডিং না করে এবং তার মেটাবলিক প্রসেস না স্টার্ট হয়, তাহলে যে এরিথ্রোসাইট ডিস্ট্রাকশনের ফলে বিলিরুবিনটা বডিতে জমা হচ্ছিল সেটা ঠিক করে বডি থেকে এক্সক্রেট হবে না, এর জন্যই আমাদের ব্রেস্ট মিল্ক জন্ডিসটা হয়ে থাকে। তো ইনঅ্যাডিকুয়েট ব্রেস্ট ফিডিং রেজাল্টিং ল্যাক অফ বাউল মুভমেন্ট, সো লেস বিলিরুবিন এক্সক্রেশন রেজাল্টিং হাইপার বিলিরুবিনেমিয়া। বোঝা গেল যদি বেবি ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিডিং না করে তাহলে কি হবে, তার বডি থেকে কোনো ধরনের স্টুল, ইউরিন পাস হবে না, তাহলে পাস না হলে সেই যে বিলিরুবিন লেভেলটা আমাদের বডিতে রয়েছে সেটাও এক্সক্রেট হয়ে বাইরে বেরোবে না। নেক্সট দেখো কনজুগেটেড বিলিরুবিনেমিয়া। এতক্ষণ আমরা যে টপিকগুলো পড়লাম, যেমন হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস, ব্রেস্ট মিল্ক জন্ডিস, এই তিনটে হচ্ছে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়ার মধ্যে পড়ে। এখন আমরা পড়বো কনজুগেটেড বিলিরুবিনেমিয়া। কনজুগেটেড বিলিরুবিন যখন আমাদের বডিতে 2 mg/dl এর বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। এটাতে কি হয়, বডি এক্সক্রেট করতে পারে না, যে কনজুগেটেড বিলিরুবিনটা থাকে আমাদের বডিতে সেটা এক্সক্রেট করতে পারে না ফ্রম হেপাটোসাইট টু ডিওডিনাম, মানে আমাদের বডিতে যে হেপাটোসাইট সেল থাকে, লিভার সেল, সেই সেলেতে যে বিলিরুবিনটা তৈরি হচ্ছে সেই বিলিরুবিনটা ডিওডিনামে যে বেরোবে, দিয়ে ডিওডিনাম থেকে আমাদের যে গ্যাস গাটের মধ্যে দিয়ে সেটা এক্সক্রেট হবে, সেই জিনিসটা এখানে ফেলিওর হচ্ছে, মানে হতে পারছে না, তখন সেটাকে আমরা বলছি কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। এটার কজেস কি হতে পারে, দেখো লিভার ইনজুরি ডিউ টু হেপাটাইটিস, মানে হেপাটাইটিস হয়েছে, লিভার ইনজুরি হয়েছে, সেটার জন্য আমাদের বের করতে পারছে না। টক্সিক সাবস্ট্যান্স মেটাবলিক প্রবলেম, মানে হচ্ছে কোনো ধরনের টক্সিক সাবস্ট্যান্স ইনজেক্ট করেছে, ওভারলোড নিয়েছে প্যারাসিটামলের, কোনো ধরনের এই সমস্ত জিনিস হলে সেটা আমাদের যে বিলিরুবিনকে বের করতে পারে না। সিভিয়ার হিমোলাইটিক ডিজিজ, মানে অনেক দিন ধরে কোনো হিমোলাইটিক ডিজিজ রয়েছে। বিলিয়ারি অ্যাট্রেসিয়া আগেই বললাম যে বিলিয়ারি যে ট্র্যাক থাকে সেই ট্র্যাকের মধ্যে কোনো ধরনের স্ট্রিকচার হয়ে গেলে, ছোটো হয়ে গেলে সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি। টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, মানে পেশেন্ট টোটাল প্যারেন্টাল নিউট্রিশন অনেক দিন ধরে নিচ্ছে, তো সেক্ষেত্রেও আমাদের এটা কনজুগেটেড বিলিরুবিনেমিয়া দেখা যেতে পারে। এবার দেখো কিভাবে আমরা ডায়াগনোসিস করব যে তার হাইপার বিলিরুবিনেমিয়া আছে, জন্ডিস আছে। তো ফার্স্ট অফ অল আমাদের হিস্ট্রি কালেকশন করতে হবে এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। এই যে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করব, এই ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট থাকে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে কি থাকে, দেখো আমাদের যে ইওলোইস ডিসকালারেশনটা হয় সেটার যে মিনিমাম, মানে আমরা কত অবধি ইওলোইস ডিসকালারেশন হয়েছে, বডির কোন কোন পার্টে হয়েছে, সেটাকে দেখে আমরা একটা রিডিং দিতে পারি যে তার বডিতে কতটা পরিমাণ বিলিরুবিন অ্যাকুমুলেট হয়েছে। এটা কি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন। এরপর আমরা ল্যাবরেটরি এক্সামিনেশন করব, দিয়ে সেটাকে কনফার্ম করব, কিন্তু একটা জেনারেল অ্যাসেসমেন্ট আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এটা করে থাকি। দেখো যে ফেসে যদি ইওলোইস ডিসকালারেশন হয়ে থাকে তাহলে সেটাকে আমরা 4 থেকে 6 mg/dl বলে থাকি। চেস্ট এবং আপার অ্যাবডোমেন, যেটাকে আমরা 2 নাম্বার বলছি, সেটাতে যদি হয়ে থাকে 8 to 10 mg/dl বলে থাকি। লোয়ার অ্যাবডোমেন এবং থাই, মানে 3 নম্বর জায়গাটা, এখানে যদি আমাদের হয়ে থাকে সেটাকে আমরা 12 to 14 mg/dl বলে থাকি। আর্ম এবং লোয়ার লেগে যদি হয়ে থাকে 15 to 18 mg/dl বলে থাকি। আর যদি একদম পাম এবং সোল, হাতের পাম রিজিয়ান, সোল রিজিয়ান হয়ে যায় তাহলে সেটাকে আমরা 15 to 20 mg/dl বলে থাকি। তো এটা হচ্ছে যে কোন পোর্শনে কতটা ইওলোইস ডিসকালারেশন হয়েছে সেটাকে মেনটেন করে একটা অ্যাপ্রক্স বডিতে কতটা অ্যামাউন্টে বিলিরুবিন হয়েছে, মানে হচ্ছে যে অ্যাকুমুলেট হয়ে আছে, সেটা আমরা নির্ধারণ করতে পারি।
দেন দেখো ওটা তো ক্লিনিক্যাল এক্সামিনেশন হলো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে, এবং এরপর আমরা সেটাকে কনফার্ম করব ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মাধ্যমে, যেমন টোটাল অ্যান্ড ডাইরেক্ট সিরাম বিলিরুবিন লেভেল, ব্লাড গ্রুপিং অফ মাদার অ্যান্ড বেবি, এটা দিয়ে আমরা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি দেখতে পারবো, সিবিসি, আরবিসি, মরফোলজি, লিভার অ্যান্ড থাইরয়েড ফাংশন টেস্ট, এই সমস্ত কিছু আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে পারি। দেন দেখো ট্রিটমেন্ট মডালিটিস, এটার মধ্যে আমরা কি করতে পারি, আর্লি ব্রেস্ট ফিডিং অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাডিকুয়েট হাইড্রেশন, বেবিকে হাইড্রেটেড রাখতে হবে ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে, অ্যান্টি ডি গামা ইমিউনোগ্লোবিউলিন, এটা হচ্ছে যদি মাদার এবং বেবির মধ্যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি থাকে তাহলে তার ডেলিভারির পরেই 72 ঘন্টার মধ্যে অ্যান্টি ডি গামা ইমিউনোগ্লোবিউলিন এটাকে ইনজেক্ট করতে হয়। দেন ফটোথেরাপি, এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন এবং ড্রাগস। ফটোথেরাপি আমরা আগের দিন এটাকে আলোচনা করেছি, লাইট ওয়েভ 425 থেকে 550 ন্যানোমিটার থাকে, ব্লু গ্রিন লাইট থাকে, কতটা ডিস্টেন্স থেকে দিতে হয়, এগুলো আগের ভিডিওতে আমি পুরো ডিটেলসে ফটোথেরাপি আলোচনা করেছি, কোন কোন কোয়েশ্চেনগুলো এর মধ্যে থেকে আসতে পারে, এটার মেকানিজম কি, সব কিছু বলা আছে। দেন এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ড্রাগের মধ্যে দেখো দুটো ড্রাগ ইউজ করা হয়ে থাকে, ফেনোবারবিটন অ্যান্ড মেটোপরফাইরিন, এই দুটো যে ড্রাগ থাকে এটা আমরা নিওনাটাল জন্ডিসের ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এটা হলো পুরো নিওনাটাল জন্ডিসের কনসেপ্ট। এটা থেকে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস এবং প্যাথোলজিক্যাল জন্ডিসের মধ্যে ডিফারেন্সটা কি, ব্রেস্ট মিল্ক জন্ডিস কি, এটাকে আমরা কিভাবে কিওর করব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। এবং ট্রিটমেন্ট মডালিটিসের মধ্যে ফটোথেরাপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এই জিনিসগুলো তোমরা পড়ে নেবে।